রাজস্থান ভ্রমণে আজ আমরা চলেছি মরুর দেশ জয়সলমেরের সোনার কেল্লায়। আর সাথে থাকছে সোনা জহরতে মোড়া পাটোয়ান কি হাভেলি। সকাল 5:30 বাজে জয়সলমের স্টেশনে আমরা পৌঁছেছি। আজকে আমাদের জয়সলমের ট্যুরটা শুরু করব। আর ট্রেন রাইট টাইমে এসছে। কালকে আমরা বিকানির কমপ্লিট করেছি। বিকানির কমপ্লিট করে আমরা কাল রাত 11:30 ট্রেনে চেপেছিলাম। আজ ভোর 5:25 আমরা জয়সলমের স্টেশনে এসেছি। আমাদের ট্রেন রিলায়েন্স এক্সপ্রেস, এইটাতে আমরা নামলাম। এখন চারিদিকে অন্ধকার। আমাদের ড্রাইভার আসছে আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য। এখন চারিদিকে অন্ধকার। ব্রিজের উপর থেকে অন্ধকারে সোনার কেল্লার সৌন্দর্য অসাধারণ। সত্যিই যেন সোনা দিয়ে তৈরি এই দুর্গ। জয়সলমের স্টেশন খুব একটা বড় নয়, তবে সাজানো গোছানো। স্টেশন থেকে বাইরে এলে গাড়ি অটোওয়ালারা আপনার কাছে আসবে এবং ট্যুর প্যাকেজের কথা বলবে। অন্ধকার কাটার আগেই আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে পাঠানো গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে। পথে যেতে যেতে গাছের আড়াল থেকে অন্ধকারে সোনার কেল্লার সোনার ঝলক লাগছে চোখে। তাই এই সৌন্দর্যকে ফেলে বেরিয়ে যেতে মন চাইছিল না। ড্রাইভার আমির ভাইকে বললাম, একবার সোনার কেল্লার সামনে নিয়ে চলো। আমরা রাতের সোনার কেল্লাকে এখন দেখছি। উপরে যেটা দেখছেন পতাকা উঠছে, মানে এইখানে এই যে পতাকা উঠছে, বর্তমানে এখানে রাজা রানী এখানে বাস করেন, তার নিশানা হচ্ছে এই পতাকাটা উঠছে। আমরা রাত্রিবেলায় একবার ভিউটা দেখালাম, আমরা দিনের বেলায় একবার দেখাবো। দুটো টাইমে দুরকম ভিউটা লাগে। রাত্রিবেলায় একরকম লাগে আর দুপুরবেলায় আরেক রকম লাগে। জয়সলমের স্টেশন থেকে সোনার কেল্লার দূরত্ব 2 কিলোমিটারেরও কম। জয়সলমের ভ্রমণে আমরা যে হোটেল উঠেছি সেটা হচ্ছে হোটেল প্রিন্স অ্যান্ড রেস্টুরেন্ট। স্টেশনটা এখান থেকে মিনিট 10 জয়সলমের স্টেশন। আমরা এখন হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সত্যজিৎ রায় যখন জয়সলমেরে এসেছিলেন তখন তিনি এই হোটেলে উঠেছিলেন। যদিও তখন এটি একটি সাধারণ মাপের বাড়ি ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে এই প্রাসাদোপম হোটেলে পরিণত হয়েছে। সত্যজিৎ রায় জয়সলমেরকে আপামর বাঙালি সহ সমগ্র ভারতবাসীর কাছে বিখ্যাত করে তুলেছিলেন। সেই কারণে সত্যজিৎ রায়কে জয়সলমের বাসীরা ভগবান বলে মানেন। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন আর বসার সুব্যবস্থা আছে। অত্যন্ত সুন্দর ডেকোরেশন। প্রতিটি ফ্লোরে এইরকম বসার জায়গা আছে। পুরো বিল্ডিংটি গোল্ডেন স্যান্ডস্টোন দিয়ে নির্মিত, আর দেওয়ালের গায়ে পাথর কেটে কেটে সুন্দর ডিজাইন করা আছে। আর প্রত্যেকটা ফ্লোরের সেন্টার পয়েন্টের ফাঁকা জায়গা থেকে নিচ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। 26শে সেপ্টেম্বর আমরা হাওড়া থেকে আমরা রাজস্থান ট্যুর শুরু করেছিলাম। তা 28 তারিখে বিকানির পৌঁছেছিলাম। বিকানির ট্যুর সম্পূর্ণ করেছি 28 তারিখে। সারাদিনের মধ্যে আমরা রাত্রিবেলায় রিলায়েন্স এক্সপ্রেসে করে আমরা চলে এসেছি জয়সলমেরে। জয়সলমেরে আমরা পৌঁছেছি আজকে সকাল 5:25-এ। আর এখন বাজে হচ্ছে আমরা 5:25-এ। ওইখানে আমাদের হোটেল থেকে আমাদের গাড়ি নিতে এসেছিল, আমাদের স্টেশনে এসেছিল। স্টেশন থেকে আমাদের হোটেলে নিয়ে এসছে। এখন আমরা প্রিলিমিনারি কাজগুলো আমরা সেরে নিয়েছি। আর সব থেকে বড় কথা এটা হচ্ছে আমরা ওভার ফোন আমরা বুক করেছি। খুব বাঙালি এখানকার মানে ইয়েটা রয়েছে, কালচারটা রয়েছে এবং
এখানকার স্টাফরা অধিকাংশই বাঙালি আছে। আর হোটেলটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, এগুলি দেখিয়ে দিচ্ছি। আর আমাদের স্বনামধন্য মানুষ যিনি ছিলেন সেই সত্যজিৎ রায় এবং তার যা কলাকুশলীরা ছিলেন তারা সবাই এই হোটেলেই ছিলেন। সেই আমি ভাবতে পারিনি এরকম একটা হোটেলে আমি আপনাদেরকে ছবিগুলো দেখাবো তারা যে এখানে ছিলেন। এখন আগে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রুমটার ভাড়া পড়েছে 2500 টাকা। এটা হচ্ছে এসি রুম, আর একদিনের চার্জ হচ্ছে মানে ট্রিপল বেড, 3 জনই থাকতে পারবে, তা 2500 টাকা চার্জ পড়েছে। রুমটা একবার আমি দেখিয়ে দিচ্ছি। ট্রিপল বেড মানে এখানে বেডটা আমরা দেখতে পাচ্ছি 3 জন অনায়াসেই শুতে পারবে। এটা হচ্ছে বাথরুম। দুদিকের জানলায় পাথরের জাফরির ডিজাইন, বসার জায়গাটা যেন রাজকীয় সিংহাসন। জানলা খুললেই বাইরে সোনার কেল্লা। আমরা জয়সলমীরে বেশি দিন থাকছি না, আমাদের কালকেই আমরা ব্যাক করে যাব, তার মধ্যেই আমাদের টোটাল জয়সলমীরের ট্যুরটাকে কমপ্লিট করতে হবে। তাই এটাই আমাদের ইচ্ছা আছে। ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোবো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা গোল্ডেন সিটি জয়সলমীরকে দেখলাম পুরো সোনার কেল্লাকে নিজের চোখে। সকালবেলায় হোটেলের সামনে থেকে একটা গাড়ি নিয়ে আমরা এখন বেরিয়েছি গোল্ডেন সিটি জয়সলমীর ভ্রমণে। আমরা আমাদের জয়সলমীর ভ্রমণকে দুটি পার্টে ভাগ করেছিলাম। প্রথম পার্টে লোকাল ট্যুর করেছিলাম। লোকাল ট্যুরের মধ্যে সোনার কেল্লা, পাটওয়ান কি হাভেলি, সালেম সিং কি হাভেলি, নাতমল কি হাভেলি, গাদিসার লেক, এইসব কটা প্রায় কাছাকাছি, আর এর সঙ্গে কুলধারা অ্যাবান্ডন ভিলেজ। এই ট্যুরটার জন্য গাড়ি 1500 টাকা চেয়েছিল, দরদাম করে আমরা 1200 টাকায় রাজি করায়। সোনার কেল্লার এটা মেইন গেট, নাম অক্ষয় প্রোল। প্রোল শব্দের অর্থ দরজা। সামনে উপরে যেখানে পতাকা উঠছে ওটা হলো রাজার প্যালেস। সোনার কেল্লা হলো একমাত্র লিভিং ফোর্ট। এখানে রাজা এবং সাধারণ মানুষ বসবাস করেন। এখানে সামনেই রাজার মহল, রানীর মহল, আর 4 থেকে 5,500 মানুষ বসবাস করেন। কেল্লার মধ্যে গোল গোল ডিজাইনের যে উঁচু অংশগুলো আছে সেগুলোকে বলা হয় বুজ। এই কেল্লার ভেতরে অনেক গাইড আছে যাদের রেট 200 থেকে 600 টাকা পর্যন্ত। কেল্লার ভেতরে এখানকার স্থানীয় মানুষজন জামা কাপড় আর জুয়েলারির দোকান দিয়েছে। এটা কেল্লার দ্বিতীয় দরজা, নাম সুরজ পোল। এখানে এত দরজা, আর দরজাগুলো আঁকাভাবে এমন ভাবে করা হয়েছে যাতে শত্রুরা ঘাবড়ে যায় আর সেই সুযোগে তাদের মারার সুবিধা হয়। আর শত্রুরা হাতি দিয়ে দরজা ভেঙে ফেলতো, তাই দরজার গায়ে স্পাইক লাগানো রয়েছে। এই রাস্তাগুলো খাড়াই যাতে শত্রুদের উঠতে কষ্ট হয়। गणेश पोल। সোনার কেল্লার সুরজ পোল পার হয়ে আমরা এখন এসেছি গণেশ পোলের দিকে। সামনে এটি হলো রানীর মহল। কেল্লার ভেতর বিভিন্ন দিকে এইরকম সরু গলি অনেক পাবেন,
যার দুই দিকে বিভিন্ন রকম পোশাক, গৃহসজ্জার সামগ্রী, জুতো, স্যান্ডস্টোনের কাপডিশ, কত কি যে বিক্রি হচ্ছে, দেখে মনে হবে যেন কলকাতার বড়বাজারে আপনি আছেন। এই মার্কেটটি কেল্লার একদম সেন্টার পয়েন্টে। কেল্লার ভেতর অনেক মন্দির আছে। এরকম একটি মন্দির, জৈন মন্দির। মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। সোনার কেল্লা সহ যত মন্দির আছে এর ভেতরে 2013 সালে ইউনেস্কো দ্বারা হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। 7টি জৈন মন্দিরের 7টি জৈন তীর্থঙ্কর এখানে পৃথকভাবে পূজিত হন। এই সকল মন্দির 1200 শতাব্দীতে নির্মাণ করা হয়। এইরকম প্রাচীন এক জৈন মন্দির এটি। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে মোবাইল দিয়ে ছবি তোলার জন্য 30 টাকার টিকিট কাটতে হয়। পাথর কেটে কেটে পিলারের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদিত আছে। প্রাচীন এই মন্দিরের স্থাপত্য সত্যি অসাধারণ। জৈন সম্প্রদায়ের মানুষ দুটি ভাগে বিভক্ত, শ্বেতাম্বর আর দিগম্বর। ভারতবর্ষে জৈন সম্প্রদায়ের অধিকাংশ মানুষই শ্বেতাম্বর। 7টি তীর্থঙ্করের বিগ্রহ এখানে দেখা যায়: পার্শ্বনাথ, চন্দ্রপ্রভ, ঋষভনাথ, সম্ভবনাথ, শীতলনাথ, শান্তিনাথ, কুন্তনাথ। এই মন্দিরের প্রতিটি বিগ্রহ প্রায় একই রকম দেখতে, তবে প্রত্যেকের মধ্যে একটা আলাদা চিহ্ন লক্ষ্য করা যায়। একসময় প্রাচীন সিল্ক রুটের সঙ্গে জয়সলমেরের যোগাযোগ ছিল। জৈন সম্প্রদায়ের মানুষেরা উটের পিঠে করে জিনিসপত্রের আমদানি রপ্তানির কাজ করতেন। জৈনরা রাজাকে এখানে এই মন্দির নির্মাণের ইচ্ছা প্রকাশ করলে রাজা তাতে রাজি হন, এই শর্তে যে শুধু জৈন নয়, বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করতে হবে। সেই শর্তে এখানে প্রায় 6000-এর বেশি দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছিল। এই মন্দির সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের মধ্যে 3 রকমের পাথর দেখা যায়। একটা গোল্ডেন স্যান্ডস্টোন, সোনালী বেলে পাথর, আর একটা হচ্ছে মার্বেল আর জীবাশ্ম। একদিকে জৈন তীর্থঙ্কর, আরেকদিকে হিন্দু দেবদেবীর মূর্তি। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব, এখানে 1000 বছরের পুরানো পাণ্ডুলিপিও আছে।
জৈন মন্দির দর্শন করার পর এখন আমরা চলেছি কেল্লার ভেতরে ক্যানন পয়েন্টের দিকে। পঞ্চধাতু দিয়ে নির্মিত এই ক্যাননটি বাইরের দিকে মুখ করা রয়েছে। ক্যানন পয়েন্টের এই উঁচু জায়গা থেকে জয়সলমীর শহরের সৌন্দর্য আপনাকে অবাক করে দেবে। এখানে প্রচুর হাওয়া বাতাস বয়, শরীর জুড়িয়ে যাবে। গোল্ডেন সিটি, সোনালী শহর জয়সলমীরের সৌন্দর্য একবার নিজের চোখে দেখে নিলাম। সোনার কেল্লার ভেতরে যেহেতু সাধারণ মানুষের বসবাস এবং প্রচুর হোটেল আছে, তাই কেল্লার মধ্যে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। তবে মিউজিয়ামে প্রবেশের জন্য জনপ্রতি 150 টাকা টিকিট লাগে। ক্যামেরার জন্য আলাদা টিকিট লাগে, তবে মোবাইলের কোনো টিকিট লাগে না। আমরা এখন সোনার কেল্লার মিউজিয়ামে প্রবেশ করেছি। মিউজিয়ামের ভেতরে এই ছাতাটি সোনা দিয়ে তৈরি, আর সিংহাসন দুটো রূপো দিয়ে তৈরি। এই তলোয়ার দিয়ে যুদ্ধের ময়দানে শত্রুকে শেষ করা হতো। চাবুকগুলো মহিষের চামড়া দিয়ে তৈরি। উটের পিঠে 2 জন বসে এই বন্দুক চালানো হতো। মহিষের শিংয়ের মতন অংশে গান পাউডার রাখা হতো। এইগুলো বল্লমের মাথার ফলা। চাঁদের মতন বাঁকানো ধনুক গলা কাটার জন্য ব্যবহার হতো। যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও শিরস্ত্রাস্ত্র। এইগুলো হলো বিষ মেশানো বর্ষা। প্রথম ছবিটি জয়সলমীরের প্রতিষ্ঠাতা মহারাজা জয়সাল সিংয়ের কাল্পনিক ছবি। জয়সলমীরের সিংহাসনে কে কে বসেছেন, কত বছর রাজত্ব করেছেন, তার ছবি সহ তালিকা এই কক্ষে টাঙিয়ে রাখা হয়েছে। জয়সওয়াল সিং 1143 সালে তার ভাইয়ের ছেলে রুদ্রভার রাওয়ালকে যুদ্ধে পরাজিত করে ক্ষমতার সিংহাসনে বসেন। 1156 সালে তিনি এখানে একটি ছোট্ট পাহাড়ের উপর নতুন করে শহর প্রতিষ্ঠা করেন, আর এই শহরের নাম জয়সওয়াল সিং এর নাম অনুসারে রাখা হয় জয়সলমীর। এখানকার শাসকদের মধ্যে সবথেকে শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী ছিলেন শালিবাহন সিং। জয়সলমীরের রাজারা ছিলেন কৃষ্ণবংশীয়। তাদের ফ্যামিলি ট্রির একদম শুরুতেই আছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের 159তম বংশধর বর্তমান রাজা মহারাজা চৈতন্য রাওয়াল সিং। পনেরো শতকের এই মূর্তিগুলির প্রথমটি খেয়াল করলে দেখবেন স্নানের পর চুল থেকে ঝরে পড়া জল একটা গ্লাসে সংরক্ষণ করছে, অর্থাৎ জল সংকটের ইঙ্গিত দিচ্ছে। এর প্রথমটি নর্তকী, মাঝেরটি সন্তান কোলে মা এবং শেষেরটি শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এই মহলটির দেয়াল এবং সিলিং এর ডেকোরেশন অত্যন্ত সুন্দর, ফ্রেস্কো পেন্টিং দ্বারা নির্মিত, আর পাথরের জাফরির কাজ দেখার মতন।
জয়সলমীরের শাসকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী ছিলেন শালিবাহন সিং। তার উচ্চতা 7.5 ফুট আর ওজন ছিল প্রায় 250 কেজি, আর তার রানীর সংখ্যা ছিল 16 জন। রাজার বেডরুমের বিশেষ আকর্ষণ হলো রাজার টাঙিয়ে রাখা এই বিশাল পোশাক। পাশে যে 6টি চেয়ার আর টি টেবিল আছে, এগুলি সবই রূপোর তৈরি। 7.5 ফুট লম্বা রাজার বিছানা এত ছোট কেন? আসলে ওই সময় সব রাজারা পা মাটিতে রেখে আর বডিটা বিছানায় রেখে ঘুমোতেন, যাতে হঠাৎ কোনো শত্রু এলে দ্রুত উঠে পড়তে পারেন। রাজা হয়েও কোনো শান্তি ছিল না তাদের। জলখাবারের এই পাত্রগুলো বিশেষ ধাতু দিয়ে তৈরি, যাতে বিষ মেশানো হলে পাত্রের রং পরিবর্তন হয়। এটি হলো দেওয়ানি আম কক্ষ। এখানে বসে রাজা আমজনতার কথা শুনতেন। মরুভূমিতে বৃষ্টি ভাবাই যায় না। সোনার কেল্লার ছাদে এসে দেখি প্রচন্ড বৃষ্টি, তার সঙ্গে প্রচন্ড ঝড়ো হাওয়া। সারা জয়সলমের সহ সমস্ত পর্যটকরা আনন্দে আপ্লুত। স্থানীয় লোকেরা বলছিল এটা তাদের কাছে এতটাই সৌভাগ্যের চেয়ে সোনা পাওয়ার মতন। এখন আমরা রানী মহলে প্রবেশ করছি। রাজা ও রানী এই স্থানে বসে জয়সলমীর শহরকে দেখতেন। রানী মহলের এই জানলার পাশে বসে রানী প্রাকৃতিক ঠান্ডা হাওয়া উপভোগ করতেন। 200 বছরের প্রাচীন এই নারী মূর্তিটি হাতির দাঁত দিয়ে তৈরি। এই ম্যাপের মধ্যে দিয়ে সোনার কেল্লার কোথায় কি আছে স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে। এই ম্যাপটা দেখতে অনেকটা ভারতের মানচিত্রের মতন। এটি মহারানী কক্ষ। এই সম্পূর্ণটাই রানী কক্ষের মধ্যে দিয়ে আমরা চলেছি। সামনে যেতে যেতে দুই দিকে যে দরজা আছে, এইগুলো ছিল রানীর কক্ষ। এখানে 16 জন রানী ছিলেন। 16 সতীনের প্রাসাদ এটি, তবে এখানে মহারানী বাস করতেন না। দুই দিকে চিত্রের মাধ্যমে প্রাচীন জয়সলমীর কেমন ছিল, মহারাজাদের জীবনযাত্রাই বা কেমন ছিল তা দেখানো হয়েছে। সোনার কেল্লার ভেতর ঘুরতে ঘুরতে একটা কিউরিয়াস শপে চলে এসেছিলাম আমরা। পুরো দোকান ভর্তি অ্যান্টিক এবং প্রেসিয়াস স্টোন। শপের ওনার নিজে কালেক্ট করতেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে।
তবে এই দোকানটি বিখ্যাত হয়ে উঠেছে সেই মানুষটির জন্য যিনি গোটা জয়সলমেরকে বিখ্যাত করেছিলেন আপামর বাঙালি সহ গোটা ভারতবাসীর কাছে। তিনি হলেন আমাদের সত্যজিৎ রায়। তিনি এখানে আসতেন বিভিন্ন গ্রহরত্নের সন্ধানে। দোকানের মালিকের থেকে সত্যজিৎ রায় সম্পর্কে অনেক কথা জানতে পারি। এনার বাড়ি কলকাতা হলেও সত্যজিৎ রায়ের সোনার কেল্লা তাকে টেনে এনেছে এই মরুর শহর জয়সলমেরে। সত্যজিতের মুকুল চরিত্র তাকে এতটাই প্রভাবিত করেছে যে তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে আজ প্রায় 30 বছর এই বালির শহরের সোনার কেল্লায় পড়ে আছেন। তার এই কাহিনী এতটাই ইন্টারেস্টিং যে তা ছাপানো হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। শুধু তাই নয়, যেখানে একটি বই লেখা হয়েছে সেখানে তিনি পরিচিতি পেয়েছেন দ্য আদার মুকুল নামে। ইনি হলেন সেই ব্যক্তি মিস্টার কে পারেখ। মাইক্রোফোন ডিস্টার্ব থাকায় অডিও পোর্শন অফ হয়ে যায়, তাই বিষয়টা সংক্ষেপে জানালাম। আমরা এখন সেই 1200 শতাব্দীর প্রাচীন এক ঐতিহ্যশালী হাভেলিতে আমরা যাচ্ছি। রাজস্থান শহর হচ্ছে, পুরো রাজস্থান হচ্ছে কেল্লা, ফোর্ট আর হাভেলি, প্যালেস, কোঠারি এই সব নিয়েই রাজস্থান। তাই ভারতবর্ষের ইতিহাসকে জানতে গেলে আপনাকে রাজস্থানে আসতে হবে। ভারতের সংস্কৃতি, ইতিহাস, প্রাচীনত্বকে জানতে গেলে রাজস্থানে আসতে হবে। তা জয়সলমীরে আমরা সেই এক ঐতিহ্যশালী এক হাভেলিতে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে কোটারি পাটওয়ান কি হাভেলি। এই হাভেলির সম্বন্ধে বলতে গেলে এই হাভেলিগুলো কারা তৈরি করেছিলেন না, সেই সময়ের বড় বড় শেঠ যারা ছিলেন সেই সমস্ত শেঠরাই হাভেলিগুলো তৈরি করেছিলেন। তারা সমস্ত সব তাদের তুলো, সিফনের কাজ, বিভিন্ন এমব্রয়ডারি কাজ এবং তাদের সুতোর কাজ এবং ওই আফিম, এই সমস্ত সব ব্যবসা ছিল। প্রচুর ধনী ব্যক্তি ছিলেন তারা। চলুন আমি সামনেটা একবার দেখিয়ে দিই। তো এইরকম এক হাভেলিতে আমরা যাচ্ছি। পুরোটাই এখানে সবই হাভেলি। এখানে দেখতে পাচ্ছেন সব। তাদের এতটাই অর্থ ছিল যে রাজার কোনো অর্থের প্রয়োজন হলে রাজাকে তারা অর্থ দিয়ে সাহায্য করতেন। এই হাভেলি যাদের ছিল তাদের। তা এখানে অনেক হাভেলি আছে। প্রেমচাঁদ হাভেলি, কোটারি হাভেলি, পাটওয়ান কি হাভেলি, এই সমস্ত সব হাভেলির মধ্যে দিয়ে আমরা দেখি। সব হাভেলিতে যাওয়া যায় না, কারণ এগুলো হচ্ছে সব হোটেল হয়ে গেছে। কিছু কিছু হাভেলি এখনও রয়েছে। এখন পাটওয়ান কি হাভেলিতে ওটা হচ্ছে 5টা হাভেলি রয়েছে, 5টা মহল রয়েছে 5 জনের নামে। আমার জীবনের একটি সেরা প্রাসাদ হলো এই পাটুয়া কি হাভেলি। ভারতবর্ষের সবচেয়ে সেরা সুন্দর এবং নান্দনিক প্রাসাদ এটি। এই হাভেলিতে শুধুমাত্র বারান্দায় আছে 61টি, আর এর অন্দরমহল সোনা দানা আর জহরতে মোড়ানো। এর প্রতিটি দেওয়াল এতটাই নকশা খচিত যে যার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। তবে এই প্রাসাদটি কোনো রাজা বাদশার নয়, রাজার আমলের এক ধনকুবের ব্যবসায়ী। এটি হচ্ছে জয়সলমের শহরের সবচেয়ে সুন্দর বিলাসবহুল বাড়ি। দূর থেকে দেখলে নকশাগুলো কাঠের বলে মনে হয়, আসলে তা কাঠের নয়। এই প্যালেসের নকশা থেকে শুরু করে যেখানে যা দেখবেন সবই পাথরের। জয়সলমেরের কোটি কোটি বছর আগে সমুদ্র ছিল। সেই সমুদ্র ধীরে ধীরে শুকিয়ে গিয়ে একসময় মরুভূমিতে পরিণত হয়। সমুদ্রের তলায় সেই সময় যে জীবাশ্মগুলো পাওয়া গিয়েছিল সেইগুলোই থেকেই এই ধরনের পাথর পাওয়া গিয়েছিল। গোটা পৃথিবীতে এটাই একমাত্র প্রাসাদ যেটা জীবাশ্ম দিয়ে তৈরি। এই পাথরের সব ডিজাইনই গয়না থেকে নেওয়া। ঝাড়খাগুলো কানের ঝুমকার ডিজাইনের, আর ঝাড়কার ছাদ বাংলার কুড়ে ঘরের ডিজাইনের। রোদ পড়তেই যেন সোনার ঝলক দিচ্ছে। এই প্রাসাদের মাটির তলায় গুপ্ত ঘরে রাখা হতো ধন দৌলত।
এই হাভেলির মালিক শ্রী গোমনচন্দ্র বাফনা ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী, ধনকুবের। এশিয়া ইউরোপ মিলে তার দোকান ছিল 300টিরও বেশি। আফিমের ব্যবসা ছিল তার প্রধান ব্যবসা। এছাড়া ড্রাই ফ্রুটস, মশলা, কাপড় এবং সোনার ব্যাপারী ছিলেন। তিনি এতটাই বড় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন যে তার এই প্রাসাদের দেয়াল, সিলিং সর্বোচ্চ খাঁটি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। বর্তমান মালিক জীবনলাল কোঠারির ছবি এটি। ঝলমলে এই কক্ষে হলুদ বা রূপালী যে ডিজাইন দেখতে পাচ্ছেন সবই খাঁটি সোনা দিয়ে তৈরি। কোথাও কোথাও সোনার পালিশও আছে। এইগুলি হলো সুপারি কাটার বিভিন্ন ধরনের জাতি। শুধু সুপারি নয়, কাটা হতো সোনা, চাঁদি, আখরোট এবং ড্রাই ফ্রুটসও। হলো সেই সময়ের ওজন মাপার বাটখারা আর প্রাচীন মুদ্রা। সেই সময়ের এই টেবিল ফ্যানটি কেরোসিন তেলে চলতো। এটি বিশেষ ধরনের সাইকেল, ভাঁজ করে রাখা যায়। এইগুলির কোনোটি সদর দরজার তালা, কোনোটি বিভিন্ন কক্ষের তালা। তালা যে কত রকমের হতে পারে তা এখানে না এলে অজানাই থেকে যেত। ব্যাগের মতন এটা দেখছেন, এটা কোনো ব্যাগ নয়, এটা একটা তালা। সোনা চাঁদি অর্থাৎ ধন দৌলত রাখার সিন্ধুকের তালা। এর ওজন প্রায় 30 কেজি। খুলতে প্রয়োজন হয় 2টি চাবির। এই তালাগুলোর নান্দনিকতা দেখুন, যা এই প্রাসাদে ব্যবহার করা হতো। বিভিন্ন ধরনের প্রাণীর ডিজাইনে তৈরি এই তালাগুলো। সাদা এটা হলো সিন্দুক, আর পাশে আছে সামনে গান শোনার গ্রামোফোন। আর নারী মহলের এটি হচ্ছে শয়নকক্ষের খাট। এখানে আছে হস্তচালিত সেলাই মেশিন, বিভিন্ন রকমের পোশাক, আর আয়রনটি পাম্প করে গরম করা হতো। এই কক্ষটি নারীদের ড্রেসিং রুম। বাক্সগুলোতে নারীদের পোশাক, গয়না এবং প্রসাধন সামগ্রী রাখা হতো। এটা যেহেতু মেকআপ রুম, তাই কিভাবে রূপসজ্জা করতে হতো চিত্রকর্মের মাধ্যমে দেখানো হয়েছে। দরজার ডিজাইনগুলো কাঠের মনে হলেও আসলে এটি পাথরের। এটি নুডলস তৈরির মেশিন। সেই সময়ের জুস তৈরির মেশিন এটি। এটি প্রাসাদের রান্নাঘর। রাজস্থানী ঘরানার সেই সময়ে ব্যবহৃত সব জিনিসই এখানে রয়েছে। বড় বড় এই পাত্রে রাখা হতো পানীয় জল। যদি কখনো বৃষ্টি হতো তাই পাত্রে ধরে রাখা হতো। সামনে এটি প্যাডেল চালিত টেবিল ফ্যান, বিভিন্ন রকমের পাত্র,
সাদা এটি আইস বক্স আর পাশে এটি স্টিম কুকার। যে কোনো রকম উৎসব অনুষ্ঠানে এই সকল বাদ্যযন্ত্রগুলো বাজানো হতো। এখানে আছে রাজস্থানী ঘরানার বিভিন্ন রকমের পাগড়ি। এই পরিবারের লোকেরা যে ধরনের পারফিউম ব্যবহার করত তার নমুনা এগুলো। সেই সময় শেঠজিরা এই ধরনের হাতির গাড়িতে চলাফেরা করতেন। তখনকার দিনের ব্যবহৃত হারমোনিয়াম, ক্যামেরা আর লাঠি। সোনা রূপায় মোড়া এই কক্ষগুলো যেদিকেই দেখবেন শুধু নান্দনিকতার ছোঁয়া শত শত বছর পর আজও ঝলক দিচ্ছে। এই হাভেলি তৈরি হয়েছে গুজরাট, জয়সলমীর এবং পাকিস্তানের কারিগর দ্বারা। হিন্দু মুসলিম উভয় কারিগররা তৈরি করেছেন বলে হিন্দু ইসলামিক স্থাপত্যে তৈরি হয়েছে এই হাভেলি। দেয়ালের গায়ে যে ডিজাইনগুলো দেখছেন সেগুলো সব ন্যাচারাল কালার, অর্থাৎ ফলের রস দিয়ে তৈরি। পাটোয়ান কি হাভেলি তৎকালীন ৬৫,০০০ টাকার বিনিময়ে কিনে নিয়েছিলেন জীবনলাল কোঠারি। পাটোয়ান কি হাভেলি আমরা দেখলাম ভেতরটা, এখন আমরা ছাদে এসেছি, সত্যি খুব সুন্দর। আমি একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখুন গোল্ডেন সিটি জয়সলমীর, এই যে সোনার কেল্লা। রাজস্থান ভ্রমণ করব, ইতিহাসকে জানবো। তা ভারতবর্ষের সংস্কৃতি ইতিহাসকে জানতে গেলে আমাদের রাজস্থানে আসতেই হবে, কারণ যত পুরনো ইতিহাস, ১৫০০-২০০০ বছরের পুরনো ইতিহাসের সংস্কৃতিকে জানতে গেলে, স্থাপত্যকে দেখতে গেলে আমাদের রাজস্থানে আসতে হবে। আজকে আমরা রাজস্থান ভ্রমণের তৃতীয় দিনে জয়সলমীরে রয়েছি। জয়সলমীরে কালকে আমরা এসেছি, কালকে পুরোটা দেখেছি, আজকে আমরা লোকালটা দেখছি। এখন আমরা পাটোয়ান কি হাভেলিতে রয়েছি। এই হাভেলির ছাদ থেকে সোনার কেল্লাটা দেখা যাচ্ছে পেছনে আমার, দেখতে পাচ্ছেন সোনার কেল্লা। এটা পাটোয়ান কি হাভেলির ছাদ। আমি পাটোয়ান কি হাভেলি, এটা অনেকটা বড় হাভেলি, 5টা ভাগ আছে, 5টা হাভেলি নিয়ে পুরো হাভেলিটা। তা দুটো ভাগ, দুটো হাভেলি গভর্নমেন্ট নিয়ে মিউজিয়াম বানিয়ে দিয়েছে।
আর বাকিগুলোতে এখনো হাভেলির ওদের বংশধরেরা থাকে। আমরা দেখলাম, বাকি ট্যুরটা আমরা কমপ্লিট করছি, সঙ্গে থাকুন। কোটি কোটি বছর আগে জয়সলমের সমুদ্র ছিল। সেই সমুদ্র ধীরে ধীরে শুকিয়ে গিয়ে এক সময় মরুভূমিতে পরিণত হয়। সমুদ্রের তলায় সেই সময় যে জীবাশ্মগুলো পাওয়া গিয়েছিল, সেইগুলোই থেকে এই ধরনের পাথর পাওয়া গিয়েছিল। আর পাটোয়ান কি হাভেলি হলো সেই প্রাসাদ যেটি তৈরি হয়েছিল এই জীবাশ্ম পাথর দিয়ে। এই পাথরগুলো অন্য যে কোনো পাথরের তুলনায় অধিক মজবুত আর শক্তিশালী, আর এর গায়ে জল ঢাললে আজও জল শুষে নেয়। ইতিহাসের আধার, রাজকীয় স্থাপত্য নিদর্শনে ভরপুর এই হাভেলি দর্শন করতে এসেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজেও। প্রাচীন আমলের জয়সলমের ছিল প্রধান বাণিজ্যিক রুট। মাদ্রাজ থেকে শুরু করে আজকের কর্ণাটক, সুরাট ও আহমেদাবাদ হয়ে জয়সলমেরের বুক চিরে ধন সম্পদের এই বাণিজ্যিক রুট পাকিস্তান হয়ে চলে গিয়েছিল কাবুল পর্যন্ত। আরেকটি পথ করাচি হয়ে আরব দুনিয়ার সাথে, আরেকদিকে লাহোর হয়ে চীন পর্যন্ত। আর রাজকীয় এই প্রাসাদের মালিক এই রুটেই তার ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু ব্রিটিশ পিরিয়ডে স্থলপথে এই ব্যবসা বন্ধ হয়ে যায়, ফলে পাটোয়ানরা পরিবারের ব্যবসায় ধস নেমে যায়। ভারত পাকিস্তানের কাঁটাতার এই রুট চিরতরে বন্ধ হয়ে যায়। ব্যবসায় এই রকম ধস নামার ফলে এই প্রাসাদের তৎকালীন মালিক 1 নম্বর প্রাসাদটি জীবনলাল কোঠারির কাছে 65,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে তারা জয়সলমের ছেড়ে চলে যান। পাটোয়া কি হাভেলি ইতিহাসের আধার সমৃদ্ধ এক প্রাসাদ, যা আপনাকে স্মরণ করিয়ে দেবে জয়সলমেরের অতীত ইতিহাসের কথা।